শুরু করছি বাংলা বলছে। গত 4 দিন ধরে আমরা এই বাংলা বলছেতে এসআইআর তরজা নিয়ে আলোচনা করছি। আজও তার ব্যতিক্রম নয়, কারণ 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর যে সময় বিএলওরা বাড়ি বাড়ি যাবেন, ইনিউমারেশন ফর্ম দেবেন, এই যে গোটা প্রক্রিয়া, এই যে ডোর টু ডোর যে প্রক্রিয়া, সেটা শুরু হচ্ছে 4 নভেম্বর থেকে। এবং সেই 4 নভেম্বরই পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই এসআইআর নিয়ে এবার পথে নামার সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের। আর এর পাশাপাশি আমরা দেখতে পেলাম যে একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিচ্ছিলেন যে যদি একজন বৈধ ভোটারের নামও বাদ যায় তাহলে 1 লক্ষ ভোটার নিয়ে দিল্লিতে গিয়ে আন্দোলন হবে, এবার সজল ঘোষ তিনি হুঙ্কার দিচ্ছেন যে যদি একজনও অবৈধ ভোটার লিস্টে থাকে তাহলে 1 লক্ষ ভোটার নিয়ে তারাও গিয়ে দিল্লিতে তারা আন্দোলন করবেন। এরই মধ্যে বিএলওদের নিয়ে বিএলওদের উদ্দেশ্যে হুমকি দেওয়া হচ্ছে বলে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন বিএলওরা। তারা নিরাপত্তা চাইছেন, তাদের যে প্রশিক্ষণ শিবির সেখানে তারা নিরাপত্তার দাবিতে ক্ষোভে ফেটে পড়ছেন। সব মিলিয়ে এই এসআইআর বিতর্ক প্রত্যেক দিনই তার যে আঁচ সেটা আরও ঊর্ধ্বমুখী হচ্ছে। এ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, তৃণমূলের পক্ষ থেকে কৃষাণু মিত্র, সিপিআই এর পক্ষ থেকে সৈকত গিরি, শঙ্কুদেব পণ্ডা বিজেপির পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যেই এসে আমাদের সঙ্গে যোগ দেবেন। তবে শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। 2 বছর এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে এবার পথে নামছেন খোদ মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দুপুর 1:30টায় ধর্মতলার আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি পর্যন্ত পদযাত্রা করবেন তিনি। সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। গতকালই ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলীয় আধিকারিকদের সঙ্গে এসআইআর মোকাবিলার পথ বাতলে দিয়েছেন অভিষেক। রাজ্য জুড়ে তৈরি হচ্ছে 6200টি হেল্প ডেস্ক। কারোর যদি এসআইআর ফর্ম পূরণের সমস্যা হয় তাহলে সাহায্য করবে এই হেল্প ডেস্ক। অভিষেকের সাফ বার্তা, একজন জেনুইন ভোটারের নাম বাদ গেলেই লড়াই পৌঁছবে দিল্লি পর্যন্ত। এটা নিয়ে আমাদের দল থেকে অলরেডি সিদ্ধান্ত হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে প্রেসে বলবেন, আমরা সবাই রাস্তায় থাকবো। একটাও যাতে জেনুইন ভোটার বাদ না হয় সেটা দেখা রাজনৈতিক দল এবং বাংলার দল হিসেবে আমাদের কর্তব্য। যদিও তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। আর এসআইআর নিয়ে তৃণমূলের লম্ফঝম্পের পেছনে একটা বড় কারণ হচ্ছে গত 14 বছর ধরে এসআইআর যে পাপ কাজ তারা করেছে, সেই পাপ কাজগুলো মানুষের সামনে যাতে আলোচনার মধ্যে না থাকে, সেটা আরজিকরই হোক, সেটা শিক্ষা দুর্নীতি হোক, সেটা কসবাই হোক, তৃণমূলের নেতাদের পরিবেশ লুটি হোক, সাইকেল চড়া তৃণমূল নেতারা অডি নিয়ে ঘুরছে, এই যে ধারাবাহিক পাপ কাজের একেবারে পাহাড় প্রমাণ যে স্তর নির্মাণ করেছেন, সেইগুলো যাতে আলোচনায় না আসে তাই নিয়ে এসআইআর নিয়ে তৃণমূল লম্ফজম্প করছে। রাজনৈতিক চাপানুতরের মধ্যেই প্রশিক্ষণ শিবিরে হাজির হয়েছেন বিএলওরা, কিন্তু কাজের সময় নিয়ে প্রতিবাদ করছেন তারা, প্রশ্ন তুলছেন নিরাপত্তা নিয়েও। আমরা ভেবেছিলাম আজকে আমাদের ট্রেনিং এ সেই বিষয়ে কিছু সুরাহা হবে, অর্থাৎ আমাদের নিরাপত্তা নিয়ে কমিশন কি ভাবছে। আমরা এখানে এসে জানতে পারলাম যে আমাদের অথরাইজড 8টি পলিটিক্যাল পার্টি আছে এবং সেই 8টি পলিটিক্যাল পার্টি থেকে 8 জন বিএলও এজেন্ট থাকতে পারেন। খুব ভালো কথা, কিন্তু একজন মহিলা বিএলওর সাথে কি মহিলা এজেন্ট, অবশ্যই আপনি বুঝতে পারছেন যে এটাই তো হওয়া উচিত যে একজন মহিলা বিএলওর সাথে মহিলা এজেন্ট যাবেন, সে বিষয়ে কোনো ক্লারিফিকেশন ছিল না। এবার আজকের পরে বা কি ব্যাপারটা হবে আমি ঠিক বুঝতে পারছি না, কারণ কি আমার নিজের পরিবারের নিরাপত্তাটা পুরোপুরি আমার উপরে। এবার আমি একজনই আর্নিং মেম্বার, আমার বাচ্চা রয়েছে 3টে, আমার মা রয়েছেন বয়স্ক। বারবার ওনাদের সেটাই বললাম যে স্যার শুনলেন না। এবার জানি না এর পরে ব্যাপারটা কি হবে। তৃণমূলের অভিযোগ, শুভেন্দুর বিতর্কিত মন্তব্যই ভয় ধরাচ্ছে বিএলওদের। এ নিয়ে সিইওকে চিঠিও দিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, কিন্তু কি বলেছিলেন শুভেন্দু জানিয়ে বিতর্ক। 58 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। শুভেন্দুর এই মন্তব্যের প্রেক্ষিতে এফআইআর দায়েরের দাবি জানিয়েছে তৃণমূল। বিএলওদের নিরাপত্তারও দাবি জানিয়েছে তারা। বিএলওদের নিয়ে কোনো রাজনৈতিক দল বিতর্কিত মন্তব্য করলে যাতে ফৌজদারি ধারায় অপরাধ গণ্য হয় তার জন্যও কমিশনের কাছে আর্জি জানিয়েছে তৃণমূল। কলকাতা টিভি। আমি কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, কেন 4 তারিখ পথে নেমে আন্দোলনের সিদ্ধান্ত, এবং পথে নামছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও তার সঙ্গী হচ্ছেন,
প্রশ্ন হচ্ছে এটাই যে এসআইআর একটা প্রক্রিয়া, এই এসআইআর সেটা পশ্চিমবঙ্গ সহ মোট 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে একই সঙ্গে চলছে। ডেফিনেটলি তোমরা যে আশঙ্কা প্রকাশ করছো যে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, যদি এর মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে বাদ দেওয়ার কোনো রকম জায়গা থাকে, তাহলে তোমরা প্রতিবাদ করবে, তোমরা দিল্লি যাবে ইত্যাদি। কিন্তু 4 তারিখ থেকে তো ডোর টু ডোর শুরু হচ্ছে সবে, তার আগেই অর্থাৎ সেই দিনেই এখনো পর্যন্ত সত্যি বৈধ ভোটারের নাম বাদ যাবে কিনা সেটা সম্পর্কে অনুমান থাকতে পারে, আশঙ্কা থাকতে পারে, কিন্তু এখনো তো বাদ যায়নি। দেখো মৌপিয়া, প্রথম কথা হচ্ছে এসআইআর হোক, এনআরসি হোক, সিএএ হোক, বা যে কোনো এরকম যতগুলো পদ্ধতি বা পন্থার নাম আমরা শুনেছি, এর মূল যাদেরকে এইগুলো যারা বঞ্চিত হচ্ছেন তাদের মেন হচ্ছে বাঙালিরা। আজকে তুমি দেখো যে এই যে এনআরসি সিএএ নিয়ে এত হোহাল্লা হলো, মেন টার্গেট কোথায়? আসাম, ত্রিপুরা, পশ্চিমবাংলা। বাকি কোনো রাজ্যের কোনো হেলদোল নেই। যেখানে পাকিস্তান থেকে এত লোক ঢুকে এসছে, আর নেপাল থেকে ঢুকে এসছে, তাদের কোনো হেলদোল নেই। সেসব রাজ্যতে কোনো সিএএ এনআরসি নিয়ে লাফালাফিও হয়নি। এই যে নাগরিকত্বর ক্যাম্প ট্যাম্প হচ্ছে, এদিকে আমরা এটা জানি যে সিএএর আওতায় উত্তরপ্রদেশের পিলিভিটে 11 জন তারা নাগরিক হয়ে গেছে। তারা আগে নাগরিক ছিলেন না, বর্তমানে নাগরিক হয়ে গেছেন। বিজেপি ফলাও করে বুক ঠুকাই উত্তরপ্রদেশ জুড়ে বলছে। কিন্তু এখানে বিজেপি যে এতগুলো ক্যাম্প করেছে, এখনো করে চলেছে, কতজনকে তারা নাগরিকত্ব দিলেন তারা বলেনি। এই যে প্রান্তিক বাঙালি মতুয়া নমশূদ্র মানুষদেরকে বারবার মিথ্যাচার করে ভুল বুঝিয়েছে, এখনো ভুল বুঝিয়ে যাচ্ছে। একদিকে বিজেপির নেতারা এই থ্রেটগুলো দিচ্ছে। কোন রাজ্যের তুমি বলো যে বিরোধী দল নেতা সে বলে 1 কোটি মানুষের নাম কাটবো, 1.5 কোটি মানুষের নাম কাটা যাবে? কোন রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী সে বলে যে বাংলা থেকে 1,20,00,000 মানুষের নাম কাটা যাবে? আরও এতগুলো রাজ্য তুমিই তো বললে, কোনো রাজ্যতে আছে? সুতরাং আমরা আগেও দেখেছি যে এনআরসি হোক, সিএএ হোক, আজকে এখন এসআইআর হোক, এই সব জিনিসের টার্গেট হচ্ছে বাংলা, বাঙালি। আমি উত্তর নেই। শঙ্কুদেব পান্ডা ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। শঙ্কু, এখন যে 4 তারিখ যেদিন থেকেই ডোর টু ডোর সমীক্ষা শুরু হচ্ছে, সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বয়ং পথে নামছেন। আজকে সেই ঘোষণা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্বাচন কমিশনে নালিশ করা হয়েছে যে যেভাবে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে, যেখানে বিরোধী দলনেতার একটি বক্তব্য তুলে ধরা হয়েছে, তিনি বিহারের 52 জন বিএলও তারা যে এখনো জামিন পাননি সেই প্রসঙ্গ তুলে ধরে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন, তাই নিয়ে নালিশ করা হচ্ছে। তোমাদের সজল ঘোষ তিনি বলছেন যে একজন অবৈধ ভোটারের নাম যদি থাকে, অবৈধ ভোটারের নাম যদি থাকে, তাহলে 1 লক্ষ লোক নিয়ে দিল্লিতে গিয়ে আন্দোলন হবে। এই তাল ঠোকাঠুকিটার আদৌ প্রয়োজন আছে? দেখুন, আমি তো কৃষ্ণানুদার খুবই ভক্ত। কৃষ্ণানুদা যে এখানে শেষ করেছে ওটা দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে উনি বলেছেন এই রাজ্যে কি কি হয়েছে, তা এই রাজ্যেও ছেড়ে দিন, আপনি ভারতবর্ষের কোথাও এরকম মুখ্যমন্ত্রী দেখাতে পারবেন না যিনি সরাসরি ইলেকশন কমিশন ঘেরাও করবেন বলেছেন। আপনি এমন কোনো রাজ্য দেখাতে পারবেন না যে ইলেকশন কমিশনের বাপ্পাপন্ত করার পরেও তার এগেনস্ট এখনও এফআইআর হয়নি, সে ঘুরে বেড়াচ্ছে লোকজন। এমন ঘটনা আজকে ধরুন 2-3টে মৃত্যুর ঘটনা বা যাই মৃত্যু হোক, এখন তৃণমূল সেটাকে এসআইআরের দায় বলে চালাচ্ছে বা এনআরসির দায় বলে চালাচ্ছে। আমার বক্তব্য হচ্ছে যে এই মৃত্যুর পেছনে যদি ভয় দেখানোর জন্য কারুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় তাহলে সেটা তৃণমূল কংগ্রেস। আমার বক্তব্য হচ্ছে সজল ঘোষ একজন ধরুন কোনো জায়গায় নির্বাচনে ক্যান্ডিডেট হলো বা কৃষ্ণানুদা হলেন, কৃষ্ণানুদা কি চাইবেন যে একটা নির্বাচন হবে এবং সেটা ফুল প্রুফ ভোটার লিস্ট থাকবে না? তাতে সমস্ত পার্টিসিপেন্ট, সমস্ত স্টেক হোল্ডাররা ইলেকশনে চাইবেন যাতে ফুল প্রুফ একটা ভোটার লিস্ট জেনারেট করা যায়। এবং সেই ভোটার লিস্টটা আটকানোর জন্য যারা চিৎকার চেঁচামেচি করছেন, যারা কোমর বেঁধে নেমে পড়েছেন, তাই তো প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাচ্ছে। আচ্ছা শুনুন, আমি কৃষ্ণানুদার কথা ছেড়ে দিলাম। কৃষ্ণানুদা নাহলে কিছুদিন তৃণমূল করছেন, তৃণমূলের যিনি প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে তার আন্দোলনের জিনিসটা আপনাকে ভাবতে হবে 2011-এর আগে। তিনি তো চাইছিলেন যে এই সমস্ত বাংলাদেশে যাদের নাম আছে ভোটার লিস্টে, এখানেও নাম আছে, সব নাম বাদ যাক। আজকে তিনি বলছেন আমি রাস্তায় নেমে মিছিল করবো, আর তিনি করতেই পারেন গণতান্ত্রিক ব্যবস্থায়, মিছিল মিটিং করবেন না তো কি করবেন? কিন্তু তিনি যে ধরনের মিটিং মিছিল বাদ দিয়ে সরাসরি ইলেকশন কমিশনকে আক্রমণ করবেন হুমকি দিচ্ছিলেন, চমকাচ্ছিলেন, সেসব করে কিছু হবে না।
কারণ যারা আপনি লক্ষ্য করে দেখবেন ইতিমধ্যেই বর্ডারে বহু হচ্ছে পলাতক যারা হচ্ছে পালাচ্ছে, যারা এখানে ঢুকে বসেছিল, তারা সব অলরেডি ধরা পড়তে শুরু করেছে। সৈকতের কাছে এখানে আসবে যে সৈকত, বিএলওরা এরকম একটা অবস্থায় আজকে আমরা দেখলাম ক্ষোভে ফেটে পড়ছেন। একদিকে বিএলওদের বক্তব্য যে তাদের বলা হচ্ছে যে তারা তাদের যে ডিউটি, সেই ডিউটিটা করার পাশাপাশি তাদের এটা করতে হবে, এবং তারা হচ্ছে নিরাপত্তাহীনতার দিকটা, সেদিকটাও তারা তুলে ধরছেন। এবং সত্যি যদি আমরা দেখি যে কোচবিহারের তৃণমূল কংগ্রেস নেতা তিনি বলছেন যে বিএলওদের বেঁধে রাখুন, এদিকে বিহারে 52 জন বিএলও তারা জামিন পাননি, এটা বলে ইঙ্গিত করছেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বিএলওদের, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে বিএলওদের সঙ্গে একদম ছায়াসঙ্গী থাকতে হবে এই যে ডোর টু ডোর যখন হবে তখন। তো সব মিলিয়ে বিএলওদের অবস্থা তো প্রায় শাঁখের করাতের মতো। বিএলওদের অবস্থা হচ্ছে, এর আগে অতীতে 21-এর নির্বাচনে আপনার মনে থাকা উচিত, আমাদের এই রাজ্যের একের পর এক স্কুল শিক্ষক, সরকারি কর্মচারীরা যখন কোনো না কোনো প্রিজাইডিং অফিসার কিংবা কোনো না কোনো নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে অফিসার হিসেবে ইলেকশন কমিশন রিক্রুট করতেন তাদেরকে, তাদের অবস্থার মতন হয়েছে। রায়গঞ্জের একজন শিক্ষক মহাশয় সুইসাইড করেছিলেন, এই অত্যধিক মানসিক চাপ নিতে পারতেন না। পঞ্চায়েত নির্বাচনে এইরকম অভিজ্ঞতা ভুরি ভুরি রয়েছে, যেখানে শিক্ষক মহাশয়দের বাধ্য করা হয়েছে যাতে ছাপ্পা ভোট, কোথাও ব্যালট বক্স চুরি করে নিয়ে চলে যাবে, ব্যালট বক্স গিলে ফেলবে, 100 জায়গায় 105% পোল হবে, এগুলো মেনে নিতে হবে। স্বাভাবিকভাবে বিএলওদের এই নিরাপত্তার দায়ভার কার? দায়ভার নির্বাচন কমিশনের। এসআইআর এর ঘোষণা হয়ে গেল, আপনাদের বুলেটিনে দেখছিলাম আজকে কলকাতার 3টে বিধানসভার যারা বিএলও তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। তাহলে আগে থেকে নির্বাচন কমিশনের প্রস্তুতি ছিল না কেন? 1, 2, আপনাদের বুলেটিনে আপনারা তুলেছেন, আমরা বামপন্থীরা নির্বাচন কমিশনের কাছে বামফ্রন্টের প্রতিনিধি দল নির্দিষ্ট দাবি জানিয়েছে যে মহিলা বিএলওর সঙ্গে মহিলা বিএলএ এটা মাস্ট করতে হবে, না হলে একজন মহিলা স্কুল শিক্ষিকা কিংবা সরকারি কর্মচারী, তার উপর যেভাবে তৃণমূলের গুন্ডা মাতব্বররা এই অবৈধ ভোটার, মৃত ভোটার ছাপ্পা মারার কৌশলকে বাঁচিয়ে রাখার জন্য মানসিক চাপ তৈরি করবে, সেখান থেকে তিনি কি করে ফাইট করতে পারবেন? এখন বিএলওদের যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হতো তাহলে ডায়মন্ড হারবার মডেল হতো না। নির্বাচন কমিশনকে বাঁচানোর দায় আজকে কিছুকাল বিজেপি নিয়েছে, কিন্তু এই প্রশ্নের উত্তর তো বিজেপিকেও দিতে হবে যে এই রাজ্যে এসআইআর এ কত নাম বাদ যাবে, কত বাংলাদেশিকে সীমান্তের উপরে পাঠানো হবে, এগুলো বিরোধী দলনেতা আগে থেকে কি করে ঘোষণা করে? আমি আসবো তোমার কাছে সৈকত, আমি চন্দনদার কাছে আসি। চন্দনদা, একেবারে শুরুতে আমি শঙ্কুর যে কথাটা ইনফ্যাক্ট ও খুব ভালোভাবে এক্সপ্লেন করবার চেষ্টা করছিল কতটা সততার সাথে এসআইআর করছে এবং করা উচিত, আমি একেবারে একমত। সততার সাথে এসআইআর করা উচিত, এবং এটা করতে গেলে প্রথম যে শর্তটা থাকা উচিত তার একটা এক্সাম্পল মডেল আছে, আমি পরে আসছি, সেটা হলো সময়। তুমি যদি টাইম ইনভেস্টমেন্ট না করো তাহলে প্রথম যে অবস্থাটা এসে দাঁড়াবে সেটা হচ্ছে একটা রাশ সিচুয়েশন, এবং তার মধ্যে ঘোলা জল, আমি তোমাকে বলছি ঘোলা জলে মাছ, আমি বলছি তোমাকে এই প্রসঙ্গেই, ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করা হচ্ছে। তোমাকে মডেলটা হচ্ছে 2002 থেকে 2004। আমরা জানি 2 বছর ধরে যে এসআইআর মডেল রিসার্জেন্স হয়েছে, তার পরবর্তী সময় 22 বছরে ঘটনা ঘটেনি। বিহারে তো আমাদের প্রতিবাদী ছিল, এত অল্প সময় এটা করা হচ্ছে কেন? আমি তো বলছি তো আমাদের এই প্রতিবাদটাই ছিল, কারণ আমরা এখনো বিশ্বাস করি। আমি খুব সিম্পল জানতে চাইছি, বিহারে খুব কম সময়ের মধ্যে এসআইআর হয়েছে? ডেফিনেটলি। তাতে বড়সড় ডিসক্রিপেন্সি আছে? ডিসক্রিপেন্সি বড়সড় কি বারবার থমকে দাঁড়িয়েছে মনে হচ্ছে। যদি ডিসক্রিপেন্সি থাকে তাহলে 1 সেপ্টেম্বরের পর রাহুল গান্ধী তিনি 27 অক্টোবর কেন বিহার গেলেন? কেন সেখানে কি আন্দোলন, কেন তিনি সেখানে নির্বাচন কমিশন ঘেরাও করালেন না? কবে গেলেন কেন এই কারণটা না কোথায় আপনাদের নেতৃত্বের তরফ থেকে, ঠিক আছে ভুলে যান, আমি রাহুল গান্ধীকে আপনি ডেফিনেটলি প্রোটেক্ট করবেন সেটা ধরে নিয়ে আমি বলছি যে কংগ্রেসের তরফ থেকে যদি ওখানে একজন বৈধ ভোটারের নামও বাদ যায়, তাকে নিয়ে কোথায় আন্দোলন করেছে কংগ্রেস? দেখো, আমি একটা পরিষ্কার কথা যেটা বলতে পারি, একটা আন্দোলন আমাকে দেখাবেন যে এর নাম বাদ যাচ্ছে, এই সময় আন্দোলনের প্রসঙ্গটা আসবে কোথা থেকে? এবং আন্দোলনের প্রসঙ্গটা আমি আবারও তোমাকে এই কথাটা বলছি, ওখানে বিএলওদের থ্রেটটা কে করেছে? তোমার কি এখানে মনে হয়েছে কোথাও যে বিহারে মহাগঠবন্ধনের যাদের আরজেডি, তুমি কংগ্রেস বাদ দাও, আরজেডির কোন নেতা বিহারে বিএলওকে বলেছে, হুমকি দিয়েছে তাকে জেলে যেতে হবে, সেটা হয়েছে? সেটা ঘটেছে কি?
আমার প্রশ্নটা হচ্ছে এই দুটো কম্পারিশনটা সম্পূর্ণ আলাদা, কিন্তু আমি কেন এক্সাম্পলটা করলাম, এখানে সব থেকে যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে টাইম ইনভেস্টমেন্ট। তা যদি না হয় তাহলে যে হুমকির মুখে এরা পড়ছে প্রতিদিন প্রতি মুহূর্তে, একটা ট্রায়ালের মুখে পড়ছে এরা ট্রায়ালের মুখে পড়ছে। সানুদার কাছে যাবেন বলে আমি ওনার ওই টাইমের ব্যাপারটা নিয়ে আমি এক লাইনে শেষ করব, সেটা হচ্ছে কংগ্রেসের মুখপাত্র যেটা বলছেন না, তোমার এক লাইন মানে তোমার এক লাইন না, কিন্তু জনগণের এক লাইন, না জনগণের এক লাইন, সেটা হচ্ছে যে কংগ্রেসের মুখপাত্র যে বললেন না যে সময়ের ব্যাপার, কত সময়ের মধ্যে এই প্রসেসটা কমপ্লিট হবে, এটা রিসেন্টলি তৃণমূলও বলছে। কারণ তৃণমূলের এটাই প্ল্যান যে করে হোক ব্যাটারটা ডিলে করে দাও। তুই বলবো যে দেখো ভাই আর তো সময় নেই, ইলেকশন করে ফেলতে হবে, আপনার আর এসআইআর করার দরকার, এসব হবে না, এসব হবে না। ভাই ভাই আপনি কি আলাদা নাকি রাতে গিয়ে নৈশব করছেন এমন বলছেন? আমি তো চুপ করে গেছি, ওনাকে থামো, কংগ্রেস বলে যাচ্ছে। রাহুল গান্ধী যে প্রেস কনফারেন্স গুলো করে এইসব ভুল ত্রুটি দেখিয়েছিল তার থেকে তো প্রমাণিত যে ভোটের সময় তাদের টনকটা নড়েনি, তাদের এইসব বুথ এজেন্টরা ব্যর্থ, এগুলো ধরতে পারেনি টাইম মতো। আমার নেত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ফেব্রুয়ারি মাসে বলে দিয়েছিলেন যে বাংলার তালিকাতে কিভাবে বহিরাগতদের ঢোকানো হচ্ছে, এপিক কার্ড নাম্বার, নাম, ঠিকানা সব ডিটেলস সহকারে। কংগ্রেসের যখন ইলেকশন হচ্ছিল তারা এইগুলো বিজেপিকে করতে দিয়েছে, পরে রাহুল গান্ধী প্রেস কনফারেন্স। দুই হচ্ছে বিহারে আরে এই রাজ্যে এরকম কোটা স্পেসিফিক কেস তোমরা ইলেকশন কমিশনে জমা দিয়েছো, অরূপ বাবু আর দিয়ে হচ্ছে ববি বাবু দুজন গেছিলেন তো। এই যে শঙ্কুদের প্রার্থী আনন্দ মোহন সিং জেলে ছিল, জেল থেকে ছাড়িয়ে কটা জমা দিয়েছে ইলেকশন কমিশনে, এই বিজেপি এবং তার যোগ্যরা প্রার্থী করেছে, জেল থেকে তার আরেকজন প্রার্থীকে গুলি করে খুন করেছে। নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিয়েছে? নির্বাচন কমিশন প্রার্থীকে খুন হতে দেখেছে বিজেপির এই জোট প্রার্থীদের হাতে, যাকে জেল থেকে বিজেপি ছাড়িয়ে এনেছে। আনন্দ মোহন সিংকে জেল থেকে ছাড়িয়েছে কিনা? জেল থেকে বেরিয়ে তার যে কন্টেস্টেন্ট, কো-কন্টেস্টেন্ট আরেকজন তার বিরোধী প্রার্থীকে গুলি করে হত্যা করেছে। নির্বাচন কমিশন আজও এতদিন হয়ে গেল ঘটনাটা পথে নামছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নামছেন, তোমাদের স্ট্র্যাটেজি কি? এক তো মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন কিনা সেটাই বুঝতে পারছেন, উনি তো জীবিত আছেন, জীবিত থাকলে তো এসআইআর হওয়ার কথা নয় পশ্চিমবাংলার মাটিতে, প্রশ্নটা সেটা নয়। আমাদের স্ট্র্যাটেজি খুব পরিষ্কার, তিনটে দাবি। এক, এই রাজ্যে কোনো অবৈধ ভুয়ো ভোটারের নাম তালিকায় রাখা যাবে না। দুই, এই এসআইআর এর নাম করে এই আতঙ্কের পরিবেশ, শঙ্কুদা বিজেপি যতই ব্যঙ্গ করুক মৃত্যু নিয়ে, এটা অনেকটা ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার মতো, কৃষক আত্মহত্যা করলে তার পারিবারিক গন্ডগোল, বিজেপি এখন সব মৃত্যুতে রসিকতা করছে, কিন্তু বাংলার মানুষের প্রাণ যাচ্ছে। এক মিনিট প্লিজ, ওরে বাবা এক মিনিট প্লিজ। সেকেন্ড হচ্ছে, যেভাবে এই আতঙ্কের পরিবেশ তৈরি করে বিজেপি রাস্তায় নেমে ক্যাম্প তৈরি করে টাকা কামাচ্ছে, ফর্ম বিক্রি করছে, নাগরিকত্ব দেওয়ার নাম করে টাকা তুলছে। আমি মতুয়ার একটা ঘটনা সামনে এসছে, একের পর এক সীমান্ত এলাকায় বিজেপি রীতিমতন ক্যাম্প করে ধর্মীয় সুরসুরানি দিয়ে হিন্দুদের ভোটাধিকার করে দেবো এই কথা বলে ক্যাম্পেইন চালাচ্ছে। তাতে বোঝা যাচ্ছে এর সঙ্গে এনআরসি, সিএ সবটাকে ঘুরে দিতে যাচ্ছে। ইলেকশন কমিশন নাগরিকত্ব প্রমাণের দায় নিতে পারে না, এটা অবৈধ, এটা সাংবিধানিকভাবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। দুই, তিন হচ্ছে তৃণমূল আসলে এই রাজ্যের মাটিতে দ্বিজেন বাবুদের বাঁচিয়ে রাখতে চায়। অবৈধ ভোটার, ভুয়ো ভোটার যেটা সাপ্লাই লাইন, তলে তলে তৃণমূলও চায় এই রাজ্যে এসআইআর হোক। বিজেপি জানে এই রাজ্যে তৃণমূলের এই এসআইআর এর চুরি ধাপ্পাবাজি আটকাতে পারবে না। আমার কন্ট্রাডিকশন লাগছে যে তৃণমূল চায় দ্বিজেন বাবুরা তারা জীবিত থাকুন এবং এসে তারা ভোট দিয়ে যান, মৃত মানুষ এসে ভোট, এটা তো ইঙ্গিত করলে তাহলে তো এসআইআরই তার পন্থা, তাহলে সেটা সেই যুক্তিতে তুমি এসআইআর এর বিরোধিতা করবে কি করে? আমরা তো এসআইআর এর বিরোধী করিনি। আপনি বামফ্রন্টের স্টেটমেন্ট প্রথম দিন থেকে আজ অব্দি দেখে যাবেন, পশ্চিমবাংলায় আমরা এসআইআর চাই, এর আগেও এসআইআর হয়েছে। বিজেপির সরকার, কংগ্রেসের সরকার তৎকালীন বামফ্রন্ট সরকারকে সার্টিফিকেট দিয়েছে সবচাইতে ভালো কাজ করার জন্য। আজকে কি এমন পরিস্থিতি, দিদি মোদির এই বাইনারি তৈরি করা হচ্ছে, শুভেন্দু ভাইপোর এই বাইনারি তৈরি করা হচ্ছে, যে একজন ধর্ষিতার বাড়ি যেতে পারে না, তার লাশ নিয়ে রাজনীতি করছে। আসলে তোমরা টিভি চালা কথা সেফটি ভাল্ব করে দিতে এসআইআর এলাকায় এলাকায় বিজেপি 30 সেকেন্ডে উত্তর, আমি তারপর ব্রেকে যেতে হবে। বিষয়টা আমি আবার বলছি, যেটা প্রথম কথা হচ্ছে যে এসআইআর প্রথম নয়, হ্যাঁ প্রথম এসআইআর এই প্রথম, এই এসআইআরটা প্রথম। 2002 এসআইআর হয়নি। এক মিনিট 2002-তে যে এসআইআরটা হয়েছিল তার সেটা বেসিস ছিল 2001-এর ইলেকটোরাল রোল। তার বেসিস ছিল একজন নির্বাচন কমিশন, যে কমিশনার নিয়োগের মধ্যে কারুর কোনো বিরোধীর কোনো প্রশ্ন ছিল না, তাতে একজন নিউট্রাল পার্টি ছিল দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি। তো
নির্বাচন কমিশন নিয়োগ থেকে শুরু করে এসআইআর করার পদ্ধতি সম্পূর্ণভাবে পাল্টে গেছে। আজকে যে এসআইআরটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বলছে ভারত সরকারের রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বলছে ইন্টারেস্টিং পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বলছে যে তুমি এসআইআর করতে পারো লাস্ট ইলেকটোরাল রোলকে বেসিস করে। আমাকে একটা ব্রেক নিতেই হবে, ছোট্ট একটা বিরতির পরের প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। হিন্দুদের নাম তুলতে হবে, বেশি বেশি করে চালাতে হবে সিএ ক্যাম্প ও এসআইআর নিয়ে এই দিশায় চলতে চায় বিজেপি। দুদিনের বৈঠকের পর সেই দিক নির্দেশই করে গেলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। অন্যদিকে নাগরিকত্ব নিয়ে মতুয়াদের সঙ্গে বিজেপি ব্যবসা করছে বলে ঠাকুরনগরে অভিযোগ তুললেন মমতা বালা ঠাকুর। এসআইআর নিয়ে ভোটার লিস্ট সংশোধনে হিন্দুদের নাম যাতে বেশি বেশি ওঠে তার জন্য সজাগ থাকার নির্দেশ বিজেপি নেতাদের। দুদিন ধরে চলা বৈঠকে হিন্দুত্বকেই তাস হিসেবে বেছে নিয়ে 2026-এর ভোটে লড়াই চায় তারা। এসআইআর এ সতর্ক থাকার পাশাপাশি সিএএ ক্যাম্প যাতে আরও বেশি করে করা যায় তার জন্যও নির্দেশ দিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। তৃণমূল যেমন বলছে একজন জেনুইন ভোটারের নাম বাদ গেলে কমিশনের অফিস ঘেরাও হবে, তেমনি অবৈধ ভোটারের নাম তুললে এক ছবি দেখা যাবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। এই অবস্থাতেই ঠাকুরনগরে মতুয়াদের মধ্যে আতঙ্ক চরমে উঠেছে। যাদের কাগজ নেই তাদের জন্য সিএএ ক্যাম্পের ব্যবস্থা করেছে বিজেপি। ভয় থেকে সকলেই চাইছে সেখানে ছুটতে, কিন্তু ওই ক্যাম্পে ব্যবসা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। তাদের অভিযোগ 20 টাকায় ফর্ম পূরণ আর 800 টাকায় নাগরিকত্ব। ধর্মের নামে রেড কার্ড ঝুলিয়ে চলছে প্রতারণা। জিজ্ঞাসা করো তাদের আপনাকে ডোনেশন দিচ্ছেন, ডোনেশন কিভাবে দেয়? 100 টাকা কেউ ডোনেশন, কি কারণে ডোনেশনটা দেবে? তাহলে কার্ড দেবে কেন? তা ডোনেশন যদি হবে তাহলে তো আমার একটা রসিদ থাকবে ডোনেশন দিলাম, কিন্তু তো কার্ড দেবে না। কার্ড যদি দেয় তাহলে এমনি থাকবে। এগুলো ভাওতা মিথ্যে, মানুষের একটা পয়সা ইনকামের রাস্তা, এবং বিজেপি সেটা বারবার করে দিচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট একটা আইন তৈরি করছে, আরও সেটার ফায়দাটা লুটছে। পাল্টা প্রচারে নেমেছে বিজেপিও। তারা বলছে সিএএ ফর্ম পূরণে যা লাগে সেটাই নেওয়া হচ্ছে, উল্টে সরকারি অফিস বুক করে কাজ চালাচ্ছে তৃণমূল। তৃণমূল কার্যালয় করে গড়ে তুলছে। আজকে দেখা গেল যে পশ্চিম বর্ধমানে অভিষেকের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে বিডিও অফিসে। দেখুন, এটা যদি হয়ে থাকে এটা আমার মনে হয় ইলেকশন কমিশনের দৃষ্টিতে আসা উচিত, এবং আমরাও দরকার পড়লে আমার জেলার ওখানে যারা আমাদের জেলার যারা দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব আছে তাদেরকে বলবো যে এটাকে লিখিতভাবে কমপ্লেন জানানোর জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে, এবং রাজ্যের তরফ থেকে সেটা জানানো হবে, এবং এই সমস্ত অফিসার যারা এটা করতে দিয়েছে তাদেরকে ইমিডিয়েটলি সাসপেন্ড করা উচিত। বিজেপি যুব মোর্চার নম যুব ওয়ারিয়ার্সের সূচনা করে এদিন তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সোচ্চার হওয়ার কৌশল নিয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে পথে নেমেই সোচ্চার হতে চাইছে তৃণমূল। মঙ্গলে পদযাত্রার পাশাপাশি জেলা জুড়েই আসরে নামার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল কর্মীদের। ফলে বিধানসভা ভোটের আগেই ঘরে বাইরে যুদ্ধে বিজেপি তৃণমূল। কলকাতা টিভি। এসআইআর আমি শঙ্কুর কাছে আসি। শঙ্কু, এই যে প্রথম থেকে যেটা তৃণমূল কংগ্রেস, বাম কংগ্রেস, তৃণমূল কংগ্রেস আরও বেশি করে যে অভিযোগটা তোমাদের বিরুদ্ধে তুলছে যে এসআইআর হচ্ছে একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে, এবং যেখানে নির্দিষ্টভাবে একটি সম্প্রদায় তাদের টার্গেট করা হচ্ছে। তোমাদের যে দুদিন ধরে যে এই সংক্রান্ত যে বৈঠক হলো, তাতে তো এই বার্তা দিয়ে গেছেন যে হিন্দুদের ভোট বেশি বেশি করে তুলতে হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বৈঠকের ইন্টারনাল বিষয় নিয়ে না প্রকাশ্যে আমরা একটা কথা বলতে পারবো না। ইনফ্যাক্ট আমিও জানি না, আমি বৈঠকে তো অ্যাটেন্ড করিনি, ফলে আমি জানিও না, আর জানলে বলারও আমাদের না। আমি এটা অ্যাপ্রিশিয়েট করলাম, কারণ শঙ্কু অন্তত বললো না যে এরকম কিছু আলোচনা হয়নি, কারণ শঙ্কু সাংবাদিক ছিল, তো অন্তত জানে যে ইন্টারনাল ম্যাটার সাংবাদিকদের কাছে সবসময় ইন্টারনাল থাকে না। সাংবাদিকরা দিদি অনেক সময় নীরবতাই সম্মতি। আমি এটা অ্যাপ্রিশিয়েট করলাম। আপনি অ্যাপ্রিশিয়েট করতে গিয়ে আমায় বিপদে ফেলবেন না। ফ্যাক্ট হচ্ছে এই ধরনের কোনো ডিসকাশনের ব্যাপারে কোনো খবর নেই, নাম্বার ওয়ান, আর হলেও সেটা আলোচনার কোনো বিষয় নেই। কিন্তু যে প্রসঙ্গের অবতারণা আপনি করেছেন, সে বৈঠক না হলেও সেই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে আমাদের কোনো দ্বিধা বা কার্পণ্যবোধ নেই। হিন্দুরা এখানে আক্রান্ত, অসুবিধায় রয়েছেন, সে নিয়ে তো আজকে আপনার চ্যানেলে আমি ওপেনলি বলছি, এই রাজ্যে কোনো হিন্দুর হচ্ছে
এফেক্টেড হওয়ার এসআইআর এ কোনো সম্ভাবনা নেই। কেন নেই আমাকে শেষ করতে দিন, আমি শেষ করে নিই। আমার বক্তব্য হচ্ছে যদি কোনো হিন্দু হচ্ছেন বিতাড়িত হয়ে ধর্মের কারণে অন্য দেশ থেকে আসেন, তারা নাগরিকত্বের জন্য যে প্রসেস আছে সেই প্রসেসে প্রেয়ার করবেন। আপনার তথ্য পরে শুনছি তৃণমূল। আমার বক্তব্য হচ্ছে মমতা বালা ঠাকুর নিজে পলিটিক্স করছেন, যার মতুয়ার যে কমিউনিটি তার ভিতরে তার এক্সিস্টেন্স নেই। আজকে শান্তনু ঠাকুররা মূল এরিয়াতে অপারেট করছেন, উনি টিকে আছেন, উনি টিকে আছেন, উনি টিকে আছেন। আমি একবার বিজেপি তাই প্রচার করছে, বিজেপি তাই করছে যে মমতা বলেছে মতুয়া নয়, এইগুলো হচ্ছে মেসেজ না। ক্রিশ্চিয়ান শুনুন, বুঝে গেছি আপনার বক্তব্য। শুনুন, আমি কোন মহিলাকে কোন মহিলাকে অপমান করি না, আর মৌপিয়ানন্দের সাথে তো করি না। আমার আমার ধৃষ্টতা নেই। মৌপিয়ানন্দের সাথে বসে আমি কোন বলি না। উনি মহিলা হন বা পুরুষ, উনি মহিলা হন বা পুরুষ, আপনি প্রিভিলেজ দিতে পারেন, আমি নিচ্ছি না। মতুয়াদের মধ্যে ওনার এক্সিস্টেন্স নেই, সেটা ছেড়ে দিন। তৃণমূল কংগ্রেস এমপি বলে টিকিয়ে রেখেছে। আবার কৃষাণু আমি এখানে বলবো ডেফিনেটলি যদি কোন রকম এটাতে লিঙ্গ বৈষম্যের আবার একই সঙ্গে এই যে ও অপারেট করার কথা বললো, সেখানে দাঁড়িয়ে যে কোনো দুজন ইন্ডিভিজুয়াল তাদের যে লিঙ্গই হন না কেন, তারা কতটা সেখানে তারা মাঠে ময়দানে কাজ করছেন আমরা এই প্রসঙ্গ থেকে বাইরে যাই, প্লিজ এই প্রসঙ্গ থেকে বাইরে যাই। নেতা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মতুয়াদের আতঙ্কের পরিবেশ মতুয়াদের মধ্যে। বিজেপি তৃণমূল মিলে রাজনীতি করে মতুয়াদের বিপদে ফেলে দিচ্ছে। মতুয়াদের কেউ স্বীকৃতি দিল সেটা বিজেপি। বিজেপি সিএ চালু আছে, সিপিএম কোনদিন মতুয়াদের জন্য কিছু করেনি। এটা থামান, এই অপ্রাসঙ্গিক মতুয়া। আমি কি বলতে পারবো সিপিএম অপ্রাসঙ্গিক? বিহারে এতগুলো মানুষ তাদের ভোটাধিকার অপ্রাসঙ্গিক বলে তার বলে হিন্দু নয়। এক মিনিট, বিহারে যাদের নাম বাদ দিচ্ছে তারা হিন্দু নয়। আসামে এনআরসির সময় মিথ্যাচার করছেন। আমি একটু চন্দনদার কাছে আসি, কারণ চন্দন আমরা দেখেছিলাম যে মতুয়াদেরই একটা অংশ তারা বিহারে গিয়ে রাহুল গান্ধীকে তারা আবেদন করেছিলেন যে রাহুল গান্ধী যেন তাদের পাশে থাকেন এবং আসেন। না, এটা খুব স্বাভাবিক। আমরা প্রথমত হচ্ছে যে মতুয়া সেগমেন্টটা দেখো, তুমি খুব ভালো করে জানো যে কোন রাজত্বে বা কোথায় মতুয়া সেগমেন্টটা আলটিমেটলি একটা ইলেকটোরাল জায়গায় পৌঁছে গেছে এবং তাকে বেনিফিট হিসেবে ইউজ করা হয়েছে। তো আমরা জানি, আমি এই প্রসঙ্গে যাচ্ছি না, এবং খুব স্বাভাবিক। জাস্ট আ মিনিট, কখনো রাজনীতি করেনি, কখনো রাজনীতি করেনি, কোনো সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করেনি, কখনো এক মিনিট, আর একটা কথা শুনে রাখো। এইখানে দাঁড়িয়ে তুমি বললে হিন্দুদের সেভ করবার জন্য কারা রাজনীতিটা করে, কোথায় রাজনীতিটা করে? মতুয়াদের সাথে বিশ্বাসঘাতকতা যদি কেউ করে সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতা করেছে। আমার সিম্পল প্রশ্ন শঙ্কু, যে তাহলে যদি এই রাজ্যের কোনো বৈধ ভোটার, ভারতের কোনো বৈধ নাগরিক যিনি হিন্দু নন, টু বি মোর স্পেসিফিক তিনি মুসলিম, তার জন্য তোমরা লড়বে না? নেই, বলে দিয়েছে, বলতে দিন না, ওকে বলতে দিন। দিদি, প্রথম কথা হচ্ছে যখন কেউ যে কোনো সিটিজেন কোশ্চেন হবেন, তখন তিনি তার লিগ্যাল প্রসেসে অপারেট করবেন। ভারতবর্ষের আইন আছে, গণতান্ত্রিক ব্যবস্থা আছে, ইলেকশন কমিশন আছে। আমরা
এক এক করে সৈকত এক সেকেন্ড শঙ্কু এক সেকেন্ড আসামে এনআরসির পর বিজেপি সরকারের আমলে 12 লক্ষ বাঙালি হিন্দু কি করে নাগরিকত্ব হলো, কি করে হলো? এই মিথ্যা কথা বলছে এই বাবাই সরদারকে, আজকে নাথুরাম বিশ্বাসকে, নিবাস সরদারকে, আজকে প্রদীপ করকে, এরা তো সব হিন্দু। যারা আত্মহত্যা করছে তারা তো হিন্দু। এই মেকি হিন্দু করো কে মিথ্যা কথা বলছে? এই যে আত্মহত্যাগুলো করেছে তো বিজেপির কর্মী, বিজেপির হিন্দু কর্মী, তারা কিসের ভয় করছে? আমি মিঠুনের বক্তব্য শোনাবো। সবাইকে একসাথে লড়তে হবে, লড়াই আমাদের শেষ লড়াই। তাহলে এটা যদি বাংলাদেশ হয়ে যায়, আমরা বাঙালিরা কোথায় যাবো? আমাদের কোনো স্টেট আছে, রাজ্য আছে, কোথাও আছে, তো আমাদের লড়তেই হবে, সে মরণ মাসনের লড়াই। আমাদের প্রত্যেকটা ইলেকশনই অ্যাসিস্ট, এটা কোনো বড় ব্যাপার নয়। লড়বো, লেকিন এবারে লড়াই আরো বেশি হবে, জোরদার। শঙ্কু, আমরা দেখলাম যে মিঠুন চক্রবর্তী বলছেন যে এবারের লড়াই সেটা একদম শেষ লড়াই, এটাই আলটিমেট লড়াই। অর্থাৎ যেভাবে আমরা দেখেছিলাম যে একসময় মমতা ব্যানার্জি বলেছিলেন যে নাও অর নেভার, এখানেই তো তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে আসলে এই এসআইআর ইত্যাদি এই সমস্ত কিছুর সূত্রপাতটা হচ্ছে তোমরা যেন তেন প্রকারেণ 2026কে তোমাদের আলটিমেট লড়াই হিসেবে ধরে তোমরা তার জন্য তোমরা কোনো স্টোন আনটার্ন রাখতে চাও না। দিদি দেখুন, 2021 সালের নির্বাচনে আলটিমেট লড়াই করবার জন্য তৃণমূল কংগ্রেস একের পর এক সিট লুটে নিয়েছে, কাউন্টিং আমাদের কাছ থেকে লুটে নিয়েছে। আমাদের জেতা সমস্ত সিটের রেজাল্ট একাধিকবার রিকাউন্টিং করে নিজেদের মতো করে করেছে। এমনকি আমি আপনাকে বলছি, আজকে ধরুন শেষ পর্যন্ত নন্দীগ্রামে আমরা টিকেছিলাম বলে ওই রেজাল্ট বেরিয়েছে, তারপরেও গিয়ে মামলা করেছে নির্লজ্জের মতো শুধুমাত্র মুখ বাঁচানোর জন্য। কারণ আপনাকে বুঝতে হবে, আপনি কি মনে করেন নির্বাচনে আমরা ছেড়ে দেবো? এই সমস্ত চুরি ডাকাতি একটা বুথে 50টা করে মৃত ভোটার, 80,000 বুথে কত মৃত ভোটার সেই ভোটে জিতেছে। আরে বাবা, বড় বড় ডায়লগ আমাদের তো এদের কথা শিখবো। মৃত ভোটারের অভিযোগ উঠেছে কি করে শুনুন, যত বিএলও সব খুলে খুলে তৃণমূল নেতাদের করেছে। পঞ্চায়েত হল দিয়ে ভাই আপনি চিৎকার করে দিতে পারবেন, লোককে শুনতে দিতে হবে। এক সেকেন্ড বিভিন্ন রাজ্যতে রুলিং পার্টির বিরুদ্ধে মৃত ভোটারের অভিযোগ উঠেছে। কংগ্রেস করেছে কেরালে, আর বিজেপি করেছে কেরালে, কংগ্রেস করেছে মহারাষ্ট্রতে, কখনো উত্তরপ্রদেশে, সব বিভিন্ন জায়গায় হয়েছে। তাহলে সেখানে তালিকাগুলো রাহুল গান্ধী মিথ্যা তালিকা দেখিয়েছে, আজকে অনুরাগ ঠাকুর মিথ্যা তালিকা দেখিয়েছে যে এই যে তালিকা দেখে মৃত ভোটারের কথা। তো এই পশ্চিমবাংলাতে মৃত ভোটার যদি ইস্যু হয়, বাদ দিয়ে দিন না, আপনাদের হাতে ক্ষমতা। আমরা মৃত ভোটারের ভিত্তিতে যেটা দল নই, আপনারাও ভালো করে জানেন। তাই জন্য মানুষকে ভয় দেখাতে হচ্ছে। আজকে আবার বলি, হিন্দুদেরকে নাগরিকত্ব দেবেন আসামের হিন্দুকে। জনসেবা হচ্ছে না। অর্জুন নমঃশূদ্র প্রথম শহীদ আসামের ডিটেনশন ক্যাম্পে, প্রথম শহীদের নাম অর্জুন নমঃশূদ্র। সে কি রোহিঙ্গা? আমি এক সেকেন্ড, যেহেতু আমরা এক সেকেন্ড, সে তো প্রান্তিক নমঃশূদ্র হিন্দু বাঙালি। আজকে আজকে এই নামগুলো কে? এইগুলোকে কাকুলি। এক সেকেন্ড, বিএলওদের এদিক থেকেও আমরা দেখতে পাচ্ছি যে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, ওদিক থেকেও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এইরকম একটা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা গতকাল একটি ভিডিও ভাইরাল হতে দেখেছি, যেটা বিজেপি সাংসদ মনোজ টিক্কার, তিনি মাদারিহাটের ভিডিও, তার উপর রীতিমতো চোটপাট করছেন। আমি একটু প্রথমে আপনাদের ভিডিওটা দেখাবো। प्रोसेस क्या? प्रोसेस आपको बोलता है कि टीएमसी का साथ में वहाँ पर ये त्रिपाल वीडियोगिरी करना है तो वीडियोगिरी करो, पार्टी करना है तो टीएमसी का झंडा लेके घूमो, टीएमसी का झंडा लेके घूमो। कोई बात नहीं सुनेगा, कितना बार बोला आपको प्लास्टिक का याद दिया? मैं ये थैंक यू, क्या सम्मान दिया आप? मैं कितना बार बोला? আমাকে একটা কথা বলো শঙ্কু, আমি যে ধরেও নিই যে মনোজ টিক্কার জাস্টিফাইড রিজনস রয়েছে এই ভিডিওর বিরুদ্ধে ক্ষুব্ধ হওয়ার, কিন্তু এই যে চিত্র দেখছি, বিএলওরা তো আরও আতঙ্কিত হয়ে পড়বেন। 4 তারিখ থেকে তারা যে বাড়ি বাড়ি যাবেন, তাদের টাগ অফ ওয়ার হবে। দিদি, প্রথমে আপনাকে বলবো যে এই বিএলও তৈরির প্রসেসটা কি করেছে এরা করেছে কি, সমস্ত ডিএম আর বিডিও হচ্ছে এদের তৃণমূল কংগ্রেসের।
এরা যখনই হচ্ছে বিএলওদের লিস্ট চেয়েছে কি আদের বিএলও করা হবে, এরা পঞ্চায়েত সভাপতিকে বলেছে তৃণমূলের যে আপনারা নাম বেছে দিন। যেখানে পঞ্চায়েত সভাপতি নেই সেখানে নিজেদের দলীয় নেতার কাছ থেকে লিস্ট নিয়ে বিএলও করেছে বহু জায়গায়, যার জন্য আজকে হ্যাঁ পশ্চিমবাংলাতে এখন আলোচনা হচ্ছে। দাঁড়ান না, সেখানে তৃণমূল নেই। শুনুন না, সেখানে তৃণমূল নেই। আপনি বলতে দেবেন না, উত্তর দেবেন না, একবার বলতে দেবেন না, কিছু বলো না, আমাকে উত্তর দিতে হবে। এটা বলো না, অন্য রাজ্য থেকে কি নির্বাচন কমিশনের অনুমতি বহির্ভূত কি বিএলও নিয়োগ হচ্ছে? কৃষাণু উত্তর নেই, শঙ্কু উত্তর দাও সংক্ষেপে। থ্যাংক ইউ। আমার বক্তব্য হচ্ছে অন্য রাজ্যে তো তৃণমূল কংগ্রেস নেই, এখানে তৃণমূল কংগ্রেস মাথা কাটিয়ে চুরিটা কিভাবে করতে হয় শুনুন না, সেটা ধরা পড়েছে। এখন আমি দিদি আপনাকে বলছি, আমি এই সমস্ত প্রসেস তৃণমূলের লোক সব ছেড়ে দিলাম। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলছি, এই রাজ্যের সর্বময় সাংবিধানিক পোস্টে রাজ্যপালের পর যিনি আছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার কাছে সমস্ত রাজনৈতিক দল আশা করবে যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি নির্বাচনী ব্যবস্থা চালাবেন। তিনি প্রথম সবাই বসে বললেন যে কারা কারা নাম কাটছে আমার আন্ডারে চাকরি করতে হবে, সাবধান। ভিডিও আছে, আমরা সবাই দেখেছি, প্রশাসনিক সবাই বলেছেন। এই থ্রেটের থেকে আর বড় থ্রেট হয়? আপনি কোন থ্রেটের কথা বলছেন? বিরোধীরা চারটে বাইরে কথা বলছে, সেটা থ্রেট নাকি এটা থ্রেট? তার রুজি রুটিতে টান ফেলে দেবে। 2 ছেড়ে দিলাম। আমি ভাবলাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলতে পারেন। মাননীয় সাধারণ সম্পাদক তিনি অফিসিয়ালি ভার্চুয়াল কনফারেন্স করেছেন। কি বলেছেন? বলেছেন তৃণমূল কংগ্রেসের লোকেরা চোখে চোখে রাখবেন। আনলিমিটেড বলতে থাকবে, আমাদের সময় একটা লাইন বলতে দেবেন আর এই সব ধমকাবেন না। একটু আগে উনি বলছিলেন এত যদি অভিযোগ এই মজুরি থেকে ধমকাচ্ছেন, আপনি ধমকাচ্ছেন মানে ওই সব নারী বন্ধ করবেন। এত যদি ডিসাইড করবেন নির্বাচন কমিশন কি করছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভিডিও বদল হয়নি কেন? খড়গপুরে এখনো বিএলওতে আমি দেখলাম একমাত্র অন লাইটার নোট যে সৈকতই একমাত্র যেটাকে বলে না যে মানে তাকে তার নিজের ওষুধ টেস্ট করানো, সেটা তোমাকে সৈকতই টেস্ট করানো। আমি তো ভালোবাসি, আমার জেলার ছেলে একটু ওষুধ দেয়, আমার মন ভালো ওর, সেজন্য আমি ঠিক করি। আমার তো রেস্ট দিতে হয়। শুনুন এবার বিষয়টা বলি। আমার বক্তব্য হচ্ছে দিদি, আমি সৈকত এতক্ষণ বলেছি, আমি 2 মিনিট শেষ করে নিই। আমার বক্তব্য হচ্ছে দিদি যে মমতা বন্দ্যোপাধ্যায়টা বলবার পরেও কোনো অ্যাকশন অফিসিয়ালি হয়নি ইলেকশন প্রসিডিউরের মধ্যে। ও বললো না কমপ্লেন, বিরোধী দলনেতা যেমন আমরা একটা কমপ্লেন করেছি। দিদি শুনুন না, এই ব্যাপার না, আমি বিরোধী দলনেতার কথা দিয়ে বলছি। আমরা একটা টেকনিক্যাল কমপ্লেন করেছি, সেই কমপ্লেনটাতে ব্যবস্থা হওয়ার জন্য ওদের কাছে এক্সপ্লেনেশন চাইতে যাবে, কয়েকদিনের মধ্যে পৌঁছাবে। সেটা যে এই যে বিএলও লিস্ট বানিয়েছে, এই যে বিএলও লিস্ট বানিয়েছে, একটা এসআইআর প্রসেস অন হয়ে গেল, আপনি সকালবেলা এতজন ডিএমএসপি সব বদল করে দিলেন। ইন্টেনশন স্পষ্ট তো যে আপনি কিভাবে কন্ট্রোল করতে এটা জ্ঞানেশ কুমারকে যখন সেদিন প্রেস কনফারেন্সে এটা নিয়ে প্রশ্ন করা হয়েছে, জ্ঞানেশ কুমার বলেছেন এসআইআর প্রক্রিয়া ঘোষণা হওয়ার আগে এটা এই বদলিটা সেটা আরে যারা এসআইআর কাজ করছে আপনি জানেন, এবার শঙ্কু তোমাকে ধৈর্য ধরে বসতে হবে। বাবার নাম জিজ্ঞেস নির্বাচন কমিশনের সম্মান রেখেছেন, মডেল ইলেকশন কমিশন বলছেন ইলেকশন কমিশনের বাবার নাম কি? 21 এর বিষয় তুললো, আজকে বললো নির্বাচন কমিশনার। আমি সংক্ষেপে দুটো লাইন বলতে না না শঙ্কু বলতে দাও। 21 এর নির্বাচন থেকে শুরু করে আজকের বিএলও সবটা তো নির্বাচন কমিশনের আন্ডারে। 21 এর ভোটে ছাপ্পা হোক, ভোট লুট হোক, নির্বাচন কমিশন কি করছিল? এতগুলো বিএলওর বিরুদ্ধে অভিযোগ। গতকালকে বিডিও অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল মিটিং হয়েছে পশ্চিম বর্ধমানে, এখন অবধি নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিয়েছে? আমরা বারে অভিযোগ করেছি 21 এর ভোটে 24 এর লোকসভায় যে ছাপ্পা ভোট, এত ভোট পার্সেন্টেজ, কি ব্যবস্থা নেওয়া হয়েছে? তাহলে তো বিজেপির সংকুদারি ইলেকশন কমিশন আমাদের কোনো কানেকশন নেই। এটা শুনে তো এটা প্রমাণিত যে বিজেপি এসআইআর করে যে হাওয়া তুলতে চাইছে যে তৃণমূলকে তাড়াবো, এটা বিজেপি করতে পারবে না। বিজেপির হিম্মত নেই। একটা সব বুথে বিএলও দিতে পারে না, তারা আবার তৃণমূলকে তোমরা সব বুথে বিএলও দাও, তারপর ভোট করো। তৃণমূলের বিএলও আমাদের সব ভোটে তৃণমূলের বিএলও দিয়ে দিচ্ছে নাকি? শঙ্কু দুজনকে আমি বলছি প্লিজ। আমার চন্দনদার কাছে প্রশ্ন, চন্দনদা এই সময় দাঁড়িয়ে বিএলওদের কাজটা কতটা কঠিন আপনি বুঝতে পারছেন? ডেফিনেটলি। এবং সবথেকে বড় কঠিন হচ্ছে, খুব স্বাভাবিক, যেখানে আজকে বিএলওদের তৈরি করে ইনফ্যাক্ট তাদের মানে অসহায়তা পরিষ্কার তোমাদের চ্যানেলে তোমরা দেখাচ্ছ এবং আমরা দেখছি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে। আচ্ছা, বিএলও যদি এই সিস্টেমে কাজ করতে না পারেন, তুমি এসআইআরটা করবে কিভাবে?
এবং তুমি যদি এত অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে, আমরাও বলছি বেশ কিছু ক্ষেত্রে এই অভিযোগগুলো আছে, বাট এট দ্য সেম টাইম যদি তুমি বিরোধী দলনেতাকে দেখো হুমকি দেওয়া, তার অর্থটা কি এসে দাঁড়ায়? এর আলটিমেটলি কোথায় এসে দাঁড়ায়? আমার দল বিজেপি আর তৃণমূল না, আমার দল তৃণমূল অনুমোদিত পশ্চিমবঙ্গ কংগ্রেস এই তো ন্যারেশন। যেই দিন অধীর চৌধুরীকে সরিয়েছেন সেই দিন থেকে দলটা বেঁচে নিয়েছে তৃণমূলের কাছে। অধীর চৌধুরীকে সরিয়ে দিয়ে কংগ্রেসটা বেঁচে নিয়েছে। কংগ্রেস যতটুকু এক্সিস্টেন্স ছিল জিরোতে চলে গেছে, জিরো। আমরা তো পশ্চিমে একসাথে লড়ছেন, লড়ুন। বিজেপির কংগ্রেসকে দেবে কিছু দেবে, শুভেন্দু অধিকারী দেবে থেকে কংগ্রেস দেবে কিছু দেবে না। আমার এখানে প্রশ্ন কি জানো, যে কোথাও কি আসলে বিএলওদের উপর চাপ বাড়ানোর এই পথটা, এটা তৃণমূল বিজেপি উভয়ই নিচ্ছে। তারা স্বাধীনভাবে কাজটা করবেন কি করে? তাদের তো মনে হবে বেরিয়ে যে তারা এদিক থেকেও তারা চাপে আছেন, ওদিক থেকেও তারা চাপে আছেন। এটা আদৌ কোনো প্রয়োজন ছিল? বিএলওরা কারা নিয়োগ করছে, এই প্রসেসটা কারা করছে, পরিচালনার দায়িত্ব কারা? সারা ভারত জুড়ে এসআইআর এ কারা এসআইআর ঘোষণা করেছে? এসআইআর এর নায়ক কে? আমরা তো এসআইআর এর পক্ষে নই, আমরা তো বলেছি এসআইআর ছাড়া ভূতের ভোটে জিতবে তৃণমূল। কারা এসআইআর নিয়ে এত করছে? এই যে চটজলদি বিনা ট্রেনিং এ এটা কে? এটা তো ওরা করছে। একটু আগে কি বললো, নির্বাচন কমিশন কিছুদিনের মধ্যে এক্সপ্লেনেশন পাঠাবে, মানেটা কি? এক্সপ্লেনেশন নির্বাচন কমিশন চাইবে এখন থেকে শঙ্কু জানে, তার মানেটা কি? আতাত আছে, পরিষ্কার তো। এটাই তো নির্বাচন কমিশনের উপরে একটা সন্দেহ আছে। নির্বাচন কমিশন সেন্সাস তো হয়নি শঙ্কু, কিভাবে বলছো তোমরা নির্দিষ্টভাবে কেউ 1.5 কোটি, কেউ 1 কোটি, কেউ 1 কোটি 70 বলছো? অর্গানাইজেশনাল স্ট্রাকচার, তার থেকে আমরা বুথে বুথে গিয়ে খবর নিয়ে এসেছি। আরে বুথে তোমরা খবর নিয়ে এসেছে। এক সেকেন্ড আমি এটাকে সম্পূর্ণ বলছি, ঠিকই এরকম অর্গানাইজেশনাল স্ট্রাকচার হওয়ারই কথা, যে যেটাতে বুথ থেকে একদম নিপুণভাবে নিখুঁত নাম্বার, নির্ভুল নাম্বার উঠে আসবে। সেই অর্গানাইজেশনাল স্ট্রাকচার থাকলে কিন্তু সেই আমি ডেফিনেটলি অ্যাপ্রিশিয়েট করব, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই অর্গানাইজেশনাল স্ট্রাকচারে তোমরা কোন বুথে কত ভোটে হারবে বা কত ভোট পাবে সেই ইনফরমেশন কেন? হ্যাঁ আছে তো, কে বলেছে আজই? আমরা টার্গেট সিট করছি না? কোন সিটে আমরা ভালো পজিশনে আছি, কোন সিটে কতটা খারাপ পজিশনে আছি, নিশ্চয়ই আমরা স্টাডি করছি। এই তো নির্বাচন সব তথ্য দিয়েছে, এই তো পরিষ্কার। আমাকে উত্তর দিতে দিদি, আপনারা এই যে একটা ন্যারেটিভ জেনারেট করেছে তৃণমূল কংগ্রেস, যে 200 পার, 200 পার কেন? তো 400 পার বলে 240 পেয়েছে। উত্তরটা দিতে হবে দিদি, 400 পার বলে 240 পেয়েছে। এটা সিরিয়াস ডিসকাশন। এটা সিরিয়াসলি বললাম। বক্তব্য হচ্ছে দিদি, আপনাকে মনে রাখতে হবে মোদি নন সিরিয়াস। আমরা কিন্তু 3 থেকে 77 এ পৌঁছেছি, কিন্তু আমাদের ভুল ছিল। আমরা আরো ধরুন 50টা সিট হেরেছি, আমরা এদেরকে লক্ষ্য রাখতে পারিনি বলে। কাউন্টিং লুটেছে, আমরা লক্ষ্য রাখতে পারিনি, বিভিন্ন জায়গায় রিকাউন্টিং এর নাম করে লুটেছে, আমাদের কাউন্টিং এজেন্টদের বের করে দিয়েছে। আমরা সকাল 11টা 12টার পর বলে দিয়েছি কিছু কিছু জায়গায় যে হয়ে গেছে আমরা হেরে গেছি, সেগুলো আমরা ধরে রাখতে পারলে নন্দীগ্রামের মতো আমাদের রেজাল্ট অন্যরকম হতো, সেগুলো আমরা রিকভারি করছি। তারপরে যে ভুয়ো ভোটার, এখানে কৃষাণুর কাছে আসছি, কিন্তু কৃষাণু বেশ কিছু ইনফরমেশন উঠে আসছে, যেমন একটা ইনফরমেশন উঠে আসছে যে বহু বিভিন্ন যারা আনঅর্গানাইজড সেক্টরে কাজ করেন, কেউ হয়তো ডোমেস্টিক হেল্পের কাজ করেন, কেউ হয়তো অন্যান্য কেউ ফল বিক্রি করেন বা কিছু, এমন অনেক মানুষ তাদের দেখা যাচ্ছে না। নাম্বার 1, কালকে শুভেন্দু অধিকারী একটা দাওয়াই দিয়েছেন, তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসই বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরে দেবে, তাদের 500 টাকা করে দেওয়া হবে, পার বাংলাদেশি অনুপ্রবেশকারী 500 টাকা করে দেওয়া হবে বললে। তো বাংলাদেশি অনুপ্রবেশকারী যে নেই, ভুয়ো ভোটার চিহ্নিত করে তাদের ডিলিশন এবং ডিপোর্টের দরকার, যে ডিপোর্ট করার দরকার যে নেই, এটাও তো বলতে পারো না। ডিপোর্ট কে করবে? ডিপোর্ট করার ম্যান্ডেট কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আছে? এই যে শুভেন্দু অধিকারী বলছেন ডিলিট এন্ড ডিপোর্ট, ডিপোর্ট তো করবে তো ভারতের স্বরাষ্ট্র দপ্তর, ডিপোর্ট তো করবে ভারত সরকার। বেআইনি ভোটার কি নেই পশ্চিমবঙ্গে? বেআইনি ভোটার কি নেই? বুঝুক না, এতদিন তো ছিল। 2005 থেকে 2013 মধ্যে ইউপিএ 1 এবং ইউপিএ 2 সরকার 88,000 প্লাস বাংলাদেশিকে চিহ্নিত করে ডিপোর্ট করেছে, বিনা এনআরসিতে, বিনা এসআইআর এ, বিনা কোনো মানুষকে ভীত সন্ত্রস্ত করে।
আজকে মোদী সরকারের 11 আজকে বছরে যেমন জামালপুর বছর থেকে 4 জামালপুর বছর থেকে একজনের আত্মঘাতী হওয়ার খবর পাওয়া যাচ্ছে, যার পরিবার এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস তারা অভিযোগ করছেন যে তারও এসআইআর আতঙ্কে, তিনি পরিযায়ী শ্রমিক ছিলেন, তার এনআরসি আতঙ্কে মৃত্যু হয়েছে। আমি একটু 10 সেকেন্ড আসামের তথ্য নাও না, তুমি একই জিনিস দেবে, একই পরিবার, বিমল সাঁতরা তার নাম। আসামে কত মানুষ সুইসাইড করেছে? হচ্ছে তৃণমূল কংগ্রেস সব ছেড়ে এখন কোমর বেঁধে নেমেছে। আমার পেট ব্যথার জন্য যদি মৃত্যু হয়, হার্ট অ্যাটাক হয়, এসে বলবে এনআরসিতে এসবে বালাইশাট। হ্যাঁ, সৈকত। প্রথমত হচ্ছে যে সরকারের আচ্ছেদিন আনার কথা ছিল, তারা ডিমনিটাইজেশন, আধার সংযুক্তিকরণ, এসআইআর আপনাকে আমাকে সাধারণ মানুষকে রাস্তায় দাঁড় করাচ্ছে। দিনের শেষে রেজাল্ট 0। স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, শুভেন্দু অধিকারীকে স্বরাষ্ট্রমন্ত্রী করুন। বাংলাদেশি রোহিঙ্গা চিহ্নিত করার দায়িত্ব বিজেপি সংসদের প্রধান শুভেন্দু অধিকারীকে দেওয়া হোক। আমাকে কেন বলছেন? আপনার সহযোগী চন্দনদা, আমি একেবারে শুরুতে তোমাকে বলছি, আমি কনক্লুশনে ঠিক একই কথা বলছি, সময়টা বেশি দরকার ছিল এবং তার সাথে যদি সেন্সাসটা না হয় তাহলে তোমার এসআইআর নিয়ে প্রশ্নটা থাকবে। আজও থাক, সেন্সাস করছো না কেন? কংগ্রেস কোন রাজ্যে? এখানে যদি আমি ধরেও নিই যে বাংলার ক্ষেত্রে ডেফিনেটলি তৃণমূল কংগ্রেস এখানে শাসন ক্ষমতায়, তারা ছুট চড়াচ্ছে। অন্য রাজ্যগুলোতে যেখানে আপনারা মেন স্টেক হোল্ডার্স, সেখানে আপনারা রাস্তায় নেমেছে। না, এই দেখো রাস্তায় মুভমেন্টটা কোন ক্যারেক্টারে কে কিভাবে করবে সেটা সম্পূর্ণ স্বতন্ত্র, এক একটা রাজ্যের এক একটা ক্যারেক্টার, তুমি তার সাথে কম্পেয়ার করতে পারো না। এখানে আমি আগেও বলি এনআরসির যে ভীতি, তুমি একটা কথা বলো, পশ্চিমবাংলায় এনআরসির যে ভীতি, সেই ভীতিটা তুমি তো রিয়েলাইজ করতে পারবে না খুব তামিলনাড়ু বা কেরালা থেকে। আমি আবার বলছি, এসআইআর হোক, এনআরসি হোক, সিএএ হোক, তার নীতি নির্ধারণ যদি কোনো অবাঙালির হাত থেকে, দিল্লি থেকে হয়, সেটা কখনো যারা দেশভাগের বলি হয়নি, যারা দেশভাগ দেখেনি, যারা পরিবারকে বিভাজিত হয়ে দেখেনি, সে কখনো ফুলপ্রুফ হবে না। বারবার এগুলো দিল্লি থেকে যদি এইভাবে নির্দেশকে পালন করতে হয়, বাঙালি বারবার সেখানে কাঠগড়ায় দাঁড়াবে, বাঙালিকে বারবার এভাবে কান্নায় বিধানসভায় আসামে হয়েছে, বাঙালি হয়েছে, ত্রিপুরাতে হয়েছে, বাঙালিতে হয়েছে, এবং পশ্চিমবাংলাতে হয়েছে, বাঙালি হচ্ছে। যেদিন থেকে ডোর টু ডোর এই সমীক্ষা শুরু হচ্ছে এবং বোঝাই যাচ্ছে যে বিএলওদের নিয়ে তাল ঠোকাঠুকি চলছে। এক পক্ষ তারা বিএলওদের তাদের যেমন হুঁশিয়ারি দিচ্ছেন, আরেক পক্ষ তারাও বিএলওদের হুঁশিয়ারি দিচ্ছেন। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বিএলওরা তারা তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন, এর পাশাপাশি তাদের ডিউটি নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করছেন। সব মিলিয়ে আর মাঝে মাত্র 2 দিন, তারপরে ডোর টু ডোর সমীক্ষা শুরু হয়ে যাবে। সত্যি কি এসআইআরের যে প্রক্রিয়া, সেটা খুব স্বচ্ছন্দে, খুব স্মুথলি, খুব ত্রুটিহীনভাবে সম্পন্ন করা যাবে? এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে লাখ টাকার প্রশ্ন, যার উত্তর হয়তো পাওয়া যাবে 7ই ফেব্রুয়ারি। ততদিন আমাদের ওয়েট করতে হবে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।